বহু পরিশ্রমে জমানো টাকা আর গয়নার বাক্সের চাবি দিতে গররাজি হতেই অন্ধকারেই একটা ধারালো হাসুয়া চালিয়ে দিল বড় ছেলের গলাটা আন্দাজ করে। আর সে কাজটা করল ভরপুর নেশায় আচ্ছন্ন সতীশ ডাকাত। ও বাড়ির বড় ছেলের বউ চিৎকার করে কেঁদে উঠে সতীশ ডাকাতের পা দুখানা জড়িয়ে ধরেছিল, কিন্তু ততক্ষণে যা হবার হয়ে গেছে। সতীশ ডাকাতের হাতের অব্যর্থ কোপে বড় ছেলের প্রাণহীন দেহটা কাঁপতে কাঁপতে একসময় থেমে গেছে। ও শুনোর নিবেদনে আপনারা শুনছেন গ্রাম বাংলার কয়েকটি অলৌকিক এবং অতি প্রাকৃত গল্পের সম্ভার। আজকের গল্প সুনীতি মুখোপাধ্যায় রচিত ডাকাত ভূতের সঙ্গে, প্রযোজনায় অরেঞ্জ পাবলিশার্স। যাচ্ছিলুম বড় বৈনান। দামোদর নদের নাম যেখানে বেগরহানা, তারই পশ্চিম তীরে বড় বৈনান গ্রাম। আসল ধারার থেকে দামোদর ওখানে অনেক বেগবান, তাই হানাটার নাম বেগো। চওড়াও অনেকখানি। এপার থেকে ওপারের মানুষজন ঘরদোর ছোট ছোট লাগে। রাত বিরেতে একা কেউ খেয়াঘাটের দিকে যায় না। অতি সাহসী মানুষেরও নির্জন খেয়াঘাটে ভয়ে জিভ শুকিয়ে যায়। মনে আছে তখন বৈশাখ মাস, সামনেই রবীন্দ্র জয়ন্তী। চকদিঘি মিলন সংঘ সেবার রবি প্রণাম নামে একটি গীতি আলেখ্যের আয়োজন করছে, যার ভাষ্যপাঠে আমি। ঠিক করলুম বিকেলে মহড়া তাড়াতাড়ি সেরে নিয়ে বেরিয়ে পড়ব। মা বললেন, আজ আর আসরে যাস নে। দিনটা ছিল মেঘ ঝড়ের দিন। গেলেও তাড়াতাড়ি উঠে পড়ব এই মনে মনে ভাবলাম, কিন্তু আসলে তা হলো না। রবি প্রণামের সঙ্গীত শিক্ষক বিজনবাবু আসতে দেরি করলেন, ফলে চকদিঘি থেকে উঠতে দেরি হয়ে গেল। বায়ুকোণে একটা কালো মেঘের চূড়া, তা দেখে মিলন সংঘের বধূদা বললেন, ওই মেঘটা বেশ সুবিধের নয়, নাইবা আজ গেলে। বড় বৈনানে মাসিমার বাড়ি এমন একটা প্রয়োজনে যাওয়া যে না গেলেই নয়। তাই বললুম, ভাববেন না, ও মেঘে তেমন কিছু হবে না। তাছাড়া ওই খুচরো মেঘ উঠে আস্তে আস্তে আমি ঠিকানায় পৌঁছে যাব। বেরিয়ে পড়লুম। বাহন একটা 2 চাকা সাইকেল। জোরে চালিয়ে দিলুম দক্ষিণ সুঁড়ে গ্রামের দিকে। তারপর ধাপধারা গ্রাম পার হলেই দামোদরের বাঁধ। বাঁধে উঠে দেখি দূরে বায়ুকোণটা জুড়ে ঝড় উঠে গেছে, কারণ ওদিকে আকাশের রং পাল্টে গিয়ে ধুলোয় ধোঁয়াটে, আর কালো কালির দোয়াত উল্টে যাওয়া মেঘ ঝড়ের তাড়া খেয়ে আমার মাথার উপরের আকাশ পার হয়ে গেছে। দামোদরের মোরাম মলাট বাঁধের রাস্তায় সাইকেল গড়ায় ভালো, কিন্তু ধাপধারার পর সোনারগড়িয়া গ্রাম পার হওয়ার আগেই পশ্চিম থেকে ঝড়ের ঝাপটা এসে লাগল। ক্রমে ঝড়ের গতি বেড়ে ওঠায় চোখে মুখে ধুলোর ঝাপটায় অস্থির হয়ে উঠি। দামোদরের বাঁধের ওপর মোরামের লাল ধুলো আর এগোতে দেয় না, কিন্তু আমাকে যেমন করেই হোক আর একটু দূরে সামনের ওই হাতিমারা গ্রামে পৌঁছতেই হবে, না হলে আশ্রয় মিলবে না। ওখানে আমার একটু দূর সম্পর্কের পিসিমার বাড়ি। সেই সুবাদে ছোট গ্রাম হাতিমারার প্রায় সবাই আমাকে চেনে। ধুলোর জালের ভেতর দিয়েই আবছা দেখতে পাচ্ছি সামনেই সতীশ মাঝির বাড়ি, কিন্তু এখনো এই ঝড় ঠেলে যেতে হবে খানিকটা। না, সাইকেল আর গড়াতে চায় না। হঠাৎ কে যেন আমাকে ধাক্কা মেরে ফেলে দিল, আর একটু হলেই বাঁধের ফুট 40 খাড়াই ঢালে গড়িয়ে নিচে পড়ে যেতুম। ঠকাস শব্দে হঠাৎ একটা ঢিল এসে আমার মাথায় পড়ল। তাকিয়ে দেখি ঢিল নয়, শিল
পরক্ষণেই আর একটা নয়, পরপর তিনটে মাথা বাঁচাতে রবি প্রণামের ভাষ্য লেখা বোর্ড বাঁধাই ডায়েরিটা মাথায় চাপালুম। সতীশ মাঝির বাড়ি বলতে দামোদরের বাঁধের ঢাল ঘেঁষে একটা দুচালা ঘর, সামনে এক চিলতে বারান্দার মাথাতেও খড় চাপানো। সতীশদা ওটাতেই থাকে। কোনো রকমে সাইকেলটা চালায় ঠেকাতে পারলে বাঁচি। শিলাবৃষ্টি শুরু হয়ে গেল। মাথা চাপা ডায়েরির ওপরে শিলগুলো পড়ে ছিটকে যাচ্ছে। এক হাতে কোনো রকমে সাইকেলটা টানতে টানতে আগাচ্ছি। অবশেষে ওটাকে সতীশদার চালায় তুলে দেখি পশ্চিমের ঝড়ে ঘরের দরজা হাঁ হাঁ খোলা। ঝড়ের সঙ্গে শিল জল ঘরের মধ্যে ঢুকে যাচ্ছে। তাহলে এ ঘরে এখন কেউ থাকে না নাকি? ছেলেদের সঙ্গে সতীশদার আজকাল কোনো যোগাযোগ নেই তা জানতুম, তবে ব্যাপারটা ওদের ঘরোয়া বলে কারণ জানতে চাইনি। আজ এমন ঝড় জলের সময় সতীশদার ঘরের দরজা জানলা খোলা দেখে বুঝলুম এ ঘরের ধারে কাছে বাড়ির কেউ তেমন আসে না। কিন্তু আমার এসব ভাবনার মাঝখানে ঘরের ভেতর থেকে কে একজন বলে উঠল, এই ঝড় জ্বলিয়ে বার হয়েছ কেন কথা ঠাকুর? ঝড়ের শব্দে গলার স্বর ঠিক বোঝা না গেলেও দা ঠাকুর সম্বোধনে বুঝলাম সতীশদা। আমি বামুনের ছেলে বলে ও আমাকে দা ঠাকুর বলে। আমি ডাক শুনেই ঘরের ভেতরে ঢুকতে দেরি করিনি। দেখি সতীশদা খালি গায়ে উই ধরা একটা তক্তপোষের ওপর বসে আছে। আমি ঢুকতেই ও যেন তক্তপোষ ছেড়ে উড়ে গিয়ে নিচের মেঝের ওপর বসল। তারপর বলল, বসো দাদা, তুমি তক্ত বসে বসো। আমি ওটার একটা কোণে যা হোক করে বসে বলি, তুমি বা নিচে কেন, ওপরে এসো। দরজা জানলাগুলো নিজের গরজে বন্ধ করে দিয়ে বলল, ঘরে ঝড় জল ঢুকছে, এগুলো বন্ধ করনি কেন? সতীশদা বলল, দরজা জানলা আবার কি দাদা ঠাকুর, থাকি তো ফাঁকায়, ওসব বন্ধ করা না করা আমার কাছে এখন একই ব্যাপার। আমি জলে ভিজবো না, ঝড়ে উড়বো না। তুমি ভালো করে বসো, ঝড় থামলে যাবে ক্ষণ। বড় বইনানে মাসির বাড়ি যেতে তো অন্ধকার হয়ে যাবে গো। ভয় নেই, এক বুক সাহস নিয়ে বেরিয়ে পড়বে ক্ষণ। জল ঝড়ে দিনের শেষ বেলার আলো ফুরিয়ে গেছে। প্রায় অন্ধকার ঘরে সতীশদার কথাগুলো যেন আরো অন্ধকার ছিটিয়ে দিচ্ছে আমার চোখে। কেমন যেন হাঁপাতে হাঁপাতে কথা বলছে সতীশদা, ধাঁধার মতো শোনাচ্ছে ওর কথাগুলো। আমি যে এই জলঝড়ের পরে আত্মীয় বাড়ি না ঢুকে বড় বইনান যাব, সে কথা তো আমি একবারও বলিনি। সতীশদা জানলো কি করে? ঘর বন্ধ, বাইরে জলের সঙ্গে ঝড়ের শোঁ শোঁ শব্দ, মাঝে মাঝে কড়কড় শব্দে বাজ পড়ছে, আর সাপের ছোবলের মতো বিজলির আলো ঘরে ঢোকা সত্ত্বেও আমি যেন সতীশদাকে দেখতে পাচ্ছিলুম না। শুধু দুটো জ্বলন্ত বিন্দু মাঝে মাঝে মেঝের ওপর নড়াচড়া করছে। মানুষের চোখ তো অন্ধকারে অমন জলজল করে না। কেমন এক গা ছমছমে আবেশে আচ্ছন্ন হয়ে গেছি আমি। এরপর আমি একাই কথা বলে গেছি। সতীশদার দিক থেকে কোনো জবাব পাইনি, শুধু মাঝে মাঝে এক একটা লম্বা হাসি। যে কথায় হাসির দরকার নেই সে কথাতেও পাগলের মতো সতীশদার হাসি। সে হাসির শব্দ যেন বাইরের ঝড়ঝাপটার মতো চালাঘরটার দেওয়ালে ধাক্কা খেতে থাকে। পলকা জানলার পাল্লা খটখট আওয়াজ তোলে।
কখন যে ঝড় জল থেমে গেছে টের পাইনি। সতীশদার গলায় চমক ফিরল। জগদা ঠাকুর, এবার বেরিয়ে পড়োগে। ওর কথা শেষ হওয়ার সঙ্গে সঙ্গেই ঘরের দরজা জানলাগুলো আপনা আপনি খুলে গেল। বাইরে এসে সাইকেলটা নিয়ে সতীশদার ঘরের নিচু বারান্দা থেকে নিচে নামতেই ঘরের ভেতর থেকে মটমট মটমট করে শব্দ বের হয়ে এলো। মনে হলো ভারী কোনো জিনিস বাঁশের চালটা থেকে ঝুলে পড়ল। সঙ্গে সঙ্গে একটা গোঙানির আওয়াজ। আবারও দামোদরের বাঁধ ধরে অন্ধকারের মধ্যে আমি এগিয়ে যাচ্ছি। কাদা হয়ে যাওয়া পথে সাইকেল চড়বার কোনো উপায় নেই। সঙ্গে টর্চ লাইট নেওয়ার প্রয়োজন বোধ করিনি। তবে অন্ধকারেরও একটা আবঝা আলো থাকে। সেই আলোয় পা টিপে টিপে এগিয়ে চলেছি। তেমন দেখতে না পেলেও এই অঞ্চলের পথঘাট আমার জানা। বাঁধের ডান পাশে অন্ধকারের একটা পাহাড় পাহাড় লাগছিল পরিচিত বটগাছটাকে। আমি জানি বটগাছটা থেকে কিছুটা নেমে গেলেই গ্রামের শ্মশান। একটু দূরে খ্যাক খ্যাক শব্দ। বুঝতে পারি শেয়ালে শেয়ালে কামড়া কামড়ি করছে। ঝিঝিদের এক টানা ডাক অন্ধকারের মধ্যে ভয় ভয় ভাবটাকে যেন বাড়িয়ে তুলছে। ভয়টা ক্রমশ আমাকে জড়িয়ে ধরল। মনে হলো আমার আগে পিছনে পাশে আরো কেউ কেউ চলেছে। তাদের পায়ের কোনো শব্দ পাচ্ছি না। ছায়া ছায়া শরীরগুলো তাদের উপস্থিতি বুঝিয়ে দিচ্ছে। আমার চুলগুলো খাড়া হয়ে উঠল। পা থেকে মাথা পর্যন্ত একটা অবশ করা শিহরণ আমার পা দুটোকে টেনে ধরছে, এগিয়ে যেতে দিচ্ছে না। এই সময় দা ঠাকুর, ভয় নাই, আমি আসি। অবিকল সতীশদার গলায় তাল গাছ সমান উঁচু আকাশ থেকে কে যেন বলে উঠল। এরপর আমি আর বড় বৈনান যাওয়ার কথা ভাবতে পারিনি। যা হোক করে চলে এলুম মাঝপাড়ায় আত্মীয় বাড়ি। পথের ব্যাপারগুলোকে আমার ভয়ের বিকার বলে মনে করে নিলুম। পিসিমা, পিস্তুত ভাই বোনেরা এ সময় আমাকে দেখে অবাক। আমার চোখ মুখের অবস্থা দেখে ওরা আন্দাজ করে নেয় একটা ভয় তাড়া দিয়ে আমাকে এখানে হাজির করেছে। খানিক বিশ্রামের পর চা মুড়ি খাওয়ার আসরে আমার পিস্তুত ভাই রামু বলে, ঝড় আর শিলাবৃষ্টির সময়টা কোথায় আশ্রয় নিয়েছিল গো দাদা? ততক্ষণে আমি অনেকটা সহজ হয়ে গেছি। বললুম, ওহ, ভাগ্যিস বাঁধের ধারে সতীশ মাঝির ঘরটায় পৌঁছতে পেরেছিলুম, না হলে কপালে কি হতো কে জানে। তবু জলঝড়ের সময়টা সতীশদার সঙ্গে বকবক করে কেটে গেল। আমার কথা শুনে বাড়ির সবাই প্রায় একসঙ্গে জিজ্ঞেস করল, সতীশদা মানে? পিসিমা আলাদা করে জানতে চাইলেন, সতীশ মানে কোন সতীশ? আমাদের হেতিমারা গায়ের সতীশ নাকি? সে তো গত শিব চতুর্দশীর পরের দিনই শুনেছি মারা গেছে, গলায় দড়ি দিয়েছে। এরপর পিস্তুত ভাই রামুর কাছে সতীশদা সম্বন্ধে যা শুনলুম তা শুনে আমি আরেকবার নতুন করে ভয় পেলুম। সতীশদার নাকি ডাকাত দলের সঙ্গে যোগাযোগ ছিল। কৃষ্ণপক্ষের বিশেষ বিশেষ তিথিতে দলের সঙ্গে ডাকাতি করতে বার হতো। ছেলেরা তাদের বাবাকে নানাভাবে বুঝিয়েছিল, কিন্তু কোনো রকমে ডাকাতির পথ থেকে ফিরিয়ে আনতে পারেনি। ছেলেদের মতলব জানতে পেরে দলের সর্দার সতীশদাকে ধমক দিয়ে বলেছিল,
দল ছাড়তে পারিস, কিন্তু তার সাথে তোর জানের মায়াটাও ছাড়তে হবে সতে। সেই থেকে বাড়ির সবাই সতীশদার সঙ্গে সম্পর্ক ত্যাগ করেছিল। ছেলেরা বাড়ির বাইরে বাঁধের গায়ে একটা দুচালা ঘর তুলে দিয়েছিল। সতীশদা একা একাই থাকতো ওই ঘরে। বাড়ি থেকে দুবেলা দুমুঠো ভাত পাঠিয়ে দেওয়া হতো। গত শিব চতুর্দশীর রাতে অন্য এক ডাকাত দলের সঙ্গে সতীশদাকে অনেক দূরের এক গ্রামে ডাকাতি করতে যেতে হয়েছিল। দলের সর্দারের হুকুম অমান্য করা মানে জীবনের হুমকি। গ্রামের নাম আগে ভাগে বিশেষ কারণে সতীশদাকে জানানো হয়নি। তাই অন্ধকার রাতে রণপায় কোথা দিয়ে কত দূরের কোন গ্রামে কোন গৃহস্থের সর্বনাশ করতে ওকে যেতে হয়েছিল বুঝতে পারেনি। তবে সর্দারের হুকুমে পাঁচিল টপকিয়ে শিব চতুর্দশীর নিশ্ছিদ্র অন্ধকার রাতে ভেতরে ঢুকতে অন্ধকারেও বাড়িটা যেন কেমন চেনা চেনা মনে হয়েছিল। সাদা রং করা তুলসী মঞ্চ, পাশেই বেড়ে ওঠা পেয়ারা গাছটা, ধানের গোলা, এসবই কেমন যেন আগে দেখা। না, সতীশদা সেদিনের রাত্রের ডাকাত সতীশ আর ভাবার সময় পায়নি। কাঁধে সর্দারের ভারী থাবার মতো হাতের চাপড় আর হুকুম, যা, ভাবছিস কি এইলে কুড়ুল চালিয়ে ফেল তোর যা। এই জন্যই না তোরে ভাড়া করে আনা। সর্দারের কড়া হুকুমে কুড়ুল চালানোয় পারদর্শী সতীশদা অক্লেশে কাজ হাসিল করে দলবল নিয়ে ঘরের ভেতর ঢুকে পড়ে। বাড়ির বড় ছেলের কাছে থাকে টাকা পয়সা আর গয়নার বাক্সের চাবির থোকা। বহু পরিশ্রমে জমানো টাকা আর গয়নার বাক্সের চাবি দিতে গররাজি হতেই অন্ধকারেই একটা ধারালো হাঁসুয়া চালিয়ে দিল বড় ছেলের গলাটা আন্দাজ করে। আর সে কাজটা করল ভরপুর নেশায় আচ্ছন্ন সতীশ ডাকাত। ও বাড়ির বড় ছেলের বউ চিৎকার করে কেঁদে উঠে সতীশ ডাকাতের পা দুখানা জড়িয়ে ধরেছিল। কিন্তু ততক্ষণে যা হবার হয়ে গেছে। সতীশ ডাকাতের হাতের অব্যর্থ কোপে বড় ছেলের প্রাণহীন দেহটা কাঁপতে কাঁপতে একসময় থেমে গেছে। ডাকাতি সেরে কালিঝুলি মাখা অবস্থায় সতীশ ডাকাত সেই রাতেই নাকি ওই দুচালা ঘরের আশ্রয়ে ফিরে এসেছিল। পরের দিন সকালে সতীশদার রাত জাগা ঘুম ভাঙতে বেশ দেরি হয়েছিল। বেলায় ঘুম ভাঙল বাড়ির মেয়েদের কান্নার শব্দে। জানলা খুলে পাড়ার একজনকে মেয়েদের কান্নার কারণ জিজ্ঞেস করতে সে বললে, সর্বনাশ হয়ে গেছে গো সতীশ খুড়ো। তোমার শীতলপুরের ভাইজির বাড়িতে কত রাত্রে ডাকাত পড়েছিল। ডাকাতরা তোমাদের জামাইকে কেটে রেখে গেছে। একটু আগে শীতলপুর থেকে লোক এসে খবর দিয়ে গেল। এরপর সতীশদা খোলা জানলা বন্ধ করে দেয়। নিজের অস্ত্রের কোপে ভাইঝিকে অল্প বয়সে বিধবা করার মূলে যে ও নিজে, তা আর বুঝতে বাকি থাকে না। এরপর বেলা বেড়েই চলে। সতীশদার ঘরের বন্ধ দরজা আর খোলে না। বাইরে থেকে পাড়ার লোকজন ডেকে সাড়া শব্দ না পেয়ে ঘরের দরজা ভেঙে ফেলে। তারপর তারা যা দেখলে তা দেখার জন্য তারা প্রস্তুত ছিল না। দেখল সতীশ মাঝির নিষ্প্রাণ দেহটা ঘরের চাল থেকে ঝুলছে। ব্যাপারটা শুনে আমি শিউরে উঠি। ভাবতে থাকি, ঝড় জল চলার সময় প্রায় 2 ঘন্টা একটা অন্ধকার দুচালায় তাহলে আমি কার সঙ্গে সময় কাটালুম। কানে বাজতে থাকে দামোদরের বাঁধে জমাট অন্ধকারে আমার সারা দেহ যখন ভয়ে অবশ,
ঠিক সেই মুহূর্তে সতীশদার হাঁক। দা ঠাকুর, ভয় নাই, আমি আসি। এতক্ষণে বুঝতে পারি সতীশদার চালা ঘরের বারান্দা থেকে নামার সময় ঘরের চাল থেকে ভারী কোনো জিনিস ঝুলে পড়ার শব্দ কেন শুনেছিলুম, কেন কানে এসেছিল একটা গোঙানির শব্দ। শুনলেন আজকের গল্প সুনীতি মুখোপাধ্যায় রচিত ডাকাত ভূতের সঙ্গে। পাঠে সাম্য, সুচিস্মিতা, রক্তিম, অভিজিৎ। প্রযোজনায় অরেঞ্জ পাবলিশার্স। শব্দ সংযোজন এবং আবহ ই ফ্ল্যাট স্টুডিও। প্রচ্ছদ আকাশ।